মাননীয় জনমত স্পিকার, যাচাইয়ের প্রস্তাব বাছাই কমিটিতে প্রেরণ সম্পর্কিত প্রস্তাব এবং বিলটির সাধারণ নীতি সম্পর্কিত আলোচনা একই সাথে অনুষ্ঠিত হবে। আমি এখন নোটিশদাতা মাননীয় সদস্যকে তার প্রস্তাবের পক্ষে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় সদস্য, আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, একটি দেশের অর্থনীতিকে টেকসই ও শক্তিশালী করবার পেছনে যে কয়টি স্তম্ভ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার অন্যতম একটি হচ্ছে শেয়ার মার্কেট বা পুঁজিবাজার। আজকের বিশ্বে যেসব দেশের অর্থনীতি সমৃদ্ধ ও প্রতিযোগিতামূলক তাদের শক্তির অন্যতম উৎস হচ্ছে শেয়ার বাজার, কিন্তু আনফরচুনেটলি বাংলাদেশের শেয়ার বাজার 96 সালে একবার এবং 2010 সালে একবার ভয়াবহ রকম পতনের শিকার হয় এবং সাধারণ ছোট বিনিয়োগকারী যারা শেয়ার বাজারে বিনিয়োগ করেছেন তারা ভয়াবহ রকম লসের শিকার হন। এবং দেখা গেছে যে শ্বেতপত্রটি প্রকাশিত হয়েছে সেটি বলছে গত 15 বছরে শেয়ার বাজার থেকে লুট হয়েছে 1 লক্ষ কোটি টাকার ওপরে। মাননীয় স্পিকার, এই 1 লক্ষ কোটি টাকা সাধারণ মানুষের টাকা, যেই মানুষগুলো তাদের সমস্ত সঞ্চয় হয়তো শেয়ার বাজারে বিনিয়োগ করেন সেই মানুষগুলোর টাকা, এবং এগুলো লুটপাট করা হয়েছে একটি বিশেষ গোষ্ঠীর মাধ্যমে, একটি বিশেষ কিছু ব্যবসায়ী প্রতিষ্ঠানের মাধ্যমে, যাদেরকে কখনোই বিচারের আওতায় আনা হয় নাই। মাননীয় স্পিকার, আমি আশা করব যে বাংলাদেশের অর্থনীতি, যেটি এখন নানান কারণে সমস্যার মুখে আছে, আমদানি রপ্তানির অবস্থা ভালো নয়, পুঁজিবাজারের উপর মানুষের আস্থা নাই, এই সার্বিক পরিস্থিতিতে আমি আশা করব যে মাননীয় অর্থমন্ত্রী বাংলাদেশের শেয়ার বাজার লুটপাটের সঙ্গে যারা জড়িত তাদেরকে যেমন জবাবদিহিতার আওতায় আনবেন, একইভাবে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, যেটা নিয়ন্ত্রক সংস্থা হিসেবে পরিচিত, সেই সংস্থাটিতেও দক্ষ এবং যোগ্য মানুষদের সম্মিলন ঘটিয়ে বাংলাদেশের শেয়ার বাজারকে আবারও একটি আস্থার জায়গায় নিয়ে যাবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি সম্মানিত সংসদ সদস্য রবিন ফারহানা যে বক্তব্যটা রেখেছেন খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য, এবং আমি প্রতিটি কথার সাথে একমত। এই ঘটনাগুলো বাংলাদেশে ঘটেছে বলেই আজকে পরিবর্তনের যে সরকার এসেছে, এই কাজগুলোকে যদি পরিবর্তনশীল করতে হয় আমাদের কতগুলো মেজার নিতে হচ্ছে। এর মধ্যে একটা হচ্ছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে ঢেলে সাজাতে হবে, এবং এটার কার্যক্রমের যে রেগুলেটরি ইস্যুগুলো আছে এখানে পরিবর্তন আনতে হবে, এর মধ্যে স্বচ্ছতা আনতে হবে, জবাবদিহিতা আনতে হবে, শেয়ার হোল্ডারদের সুরক্ষা দিতে হবে, লিস্টেড কোম্পানিকে আশ্বস্ত করতে হবে, বিশ্বের যে ফান্ড ম্যানেজার আছে সারা বিশ্বের তাদেরকে কনফিডেন্স দিতে হবে। এই কারণেই আজকে এই উদ্যোগ নিয়েছি আমরা। এবং বয়সের বিষয়টা, যে আপনি দেখেন গড় আয়ু কত ছিল, এই বিলগুলো যখন হয়েছে তখন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন 1993-তে যে বিল এই আইনটা হয়েছিল তখন গড় আয়ু ছিল 57 বছর। 57 বছর গড় আয়ু ছিল, এখন আমাদের গড় আয়ু হচ্ছে 72 বছর। সুতরাং আপনাকে বুঝতে হবে আজকের দিনে ওই 57 বছরের গড় আয়ু যদি আমি অ্যাপ্লাই করি, আপনি যোগ্য ব্যক্তিরা কোনো কাজ করতে পারবে না, অভিজ্ঞ ব্যক্তিরা কোনো কাজ করতে পারবে না। সুতরাং এইসব বিবেচনায় এনে আমরা এখানে সংস্কারগুলো করতে চাইছি, বড় ধরনের সংস্কার করতে হবে। এবং আমি ব্যক্তিগতভাবে এই ক্যাপিটাল মার্কেটের সাথে জড়িত বহু বছর। আমি স্টক এক্সচেঞ্জের সভাপতি ছিলাম। বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটে যে ইনফ্রাস্ট্রাকচার অবকাঠামোগত উন্নয়ন আমার হাত দিয়ে হয়েছে এবং সবগুলো, কিন্তু দুর্ভাগ্যবশত বিগত দশকের অধিক সময়ে এই সব ভালো অবস্থাকে ব্যবহার করে কিন্তু লুটপাট করেছে, একবার নয় একাধিকবার লুটপাট করেছে। আপনারা লক্ষ্য করবেন বিএনপি সরকারের সময় কোনো সময় শেয়ার বাজার লুটপাটের কোনো সুযোগ ছিল না, ইনশাআল্লাহ এবারও থাকবে না, নিশ্চিতভাবে বলতে পারি। সুতরাং এই পরিবর্তনগুলো আনার জন্য আমি
মাননীয় সদস্য, ইটস আউট অফ দ্য নর্ম, প্লিজ টেক ইউর সিট। মাননীয় মন্ত্রী আপনি অব্যাহত রাখুন, মাননীয় মন্ত্রী আপনি অব্যাহত রাখুন। আমি আমি একটু ধৈর্য ধরার জন্য অনুরোধ করছি। আমরা তো এই সংসদে সবাই এসেছি জবাবদিহি হওয়ার জন্য, তাই না? বিরোধী দল জবাবদিহি করবে, সরকার জবাব দিতে হবে, জবাবদিহি হতে হবে। এই মন মানসিকতায় কিন্তু আমরা সংসদে এসেছি। তো সুতরাং এখানে অধৈর্য হলে তো চলবে না, একটু ধৈর্য ধরতে হবে, একটু টলারেন্স থাকতে হবে। তো সাথে সাথে এটাও বলছি যে আমরা যেহেতু এই বিলটি এটা পরীক্ষা নিরীক্ষা করেছে, বিশেষ কমিটি পরীক্ষা নিরীক্ষাও করেছে, পরীক্ষা নিরীক্ষা করে এই বিলটি আজকে এখানে এসেছে। সুতরাং এটা যাচাই বাছাইয়ের জন্য আর দেওয়ার প্রয়োজনীয়তা আছে বলে মাননীয় স্পিকার আমি মনে করি না। ধন্যবাদ।